আমাদের লিভারের টাকা বাড়াও। কৃষকের গলায় দড়ি, শুধু দড়ি দেয় না ভূত। যে কিছু জীবনদায়ী যে যেসব ওষুধগুলো আছে, যেমন সুগার, হার্টের, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, হাই প্রেশার, এই জীবনদায়ী ওষুধগুলোর দাম সাধ্যের ভিতরে থাকলে সবচেয়ে ভালো হয়। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দেখা উচিত, মোদী সরকারের দেখা উচিত অবশ্যই। কত স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক স্কুল বন্ধ হয়ে, মাস্টার নেই, কিছু নেই। 300 টাকা দেয়, 250 টাকা দেয়, খরচ খরচা বাদ দিয়ে খেয়ে দিয়ে কিছু থাকে না। ভোট দিয়ে কিছু লাভটা হয়? লাভ আর কি, লাভ কিছুই নেই। সবারই খাবার দাবার আমরা দিচ্ছি, আমাদের তো একটু দেখার দরকার মানুষের। আরে দেশে কোন দেশে থাকি মাঝে মাঝে অবাক লাগে। সিপিএম যখন ছিল তখন ভালো ছিলাম। বনগাঁ থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। আমি দাঁড়িয়ে আছি যশোর রোডের ওপর। যশোর রোড দিয়ে যেতে যেতে আমার একটু তৃণমূলের উন্নয়ন চোখে পড়লো। উন্নয়নের নাম হচ্ছে আমার পাড়া আমার সমাধান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। ঢালাই রাস্তা তৈরি হয়েছে, খরচ হয়েছে 98,694 টাকা। এবং এই ঢালাই রাস্তাটা কতটা হয়েছে দেখুন, এই যে এই মেন রাস্তা থেকে ওই কুকুরটা যত অবধি দাঁড়িয়ে আছে, এইটুকু রাস্তার খরচা প্রায় 1 লক্ষ টাকা। এটা তৃণমূলের খতিয়ান। দেখুন উন্নয়ন। আপনি যে পটলটা 38 টাকায় বিক্রি করলেন কলকাতার বাজারে, আজকে সেটা 88 টাকায় বিক্রি হচ্ছে। তা তো হবে, হলে কি হবে, চাষিদের লস। হ্যাঁ এই তো তো এইটা তো দেখার দায়িত্ব সরকারের। না, সে তো ঠিকই। সরকার যখন 80 টাকা বেগুন বিক্রি মানে সরকারের লোক পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেবে মার্কেটে পাঠিয়ে দিয়ে ভ্যান্ডারি শেষ, চাষিদের শেষ করবে আর কি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে যে জেলাগুলি সবথেকে বেশি সবজির চাষ করে তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ এবং দ্বিতীয়তে উত্তর 24 পরগনা। এবং এই উত্তর 24 পরগনার মধ্যে বনগাঁ সাব ডিভিশন সবথেকে বেশি বর্তমানে সবজির প্রডিউস করে। আজকে তাই বনগাঁর উত্তর প্রান্ত যখন আমি ঘুরে দেখছি, তাই পৌঁছে গেছি চাঁদা হাটে। এখানকার মানুষ সবজি নিয়ে কেমন আছে, এখানকার যারা কৃষক তারা সবজি কত টাকায় বিক্রি করছে সেটা ঘুরে দেখব, বোঝার চেষ্টা করব এখানকার কৃষক সবজি চাষ করে বিক্রি করে তাদের কতটা মুনাফা করতে পারছে। কৃষক তাহলে কেমন আছে কি মনে হয়? চারপাশে কৃষকদের অবস্থা আগের থেকে একটু ভালো আছে না খারাপ আছে? ভালো আছে, আগের থেকে ভালো না। আগের থেকে ওরা বলছে ভালো নেই। কি করে ভালো থাকে? সারের এত দাম, সারের দাম প্রচুর প্রচুর দাম বেড়েছে, ওষুধের দাম, মাল বেচতে গেলে দাম নেই, মাল বাঁচতে গেলে মাল দাম। বেচতে গেলে দাম নেই, অথচ সার কিনতে গেলে সেই দাম। মানে যা টাকা আপনি খরচ করলেন এই একটা পটল চাষ করতে কতদিন সময় লাগে? মানে পটল চাষ করতে তাও 45-50 দিন লাগে। 50 দিন 50 দিন হাড় ভাঙা খাটুনি। হাড় ভাঙা খাটুনি, সেসব খাটুনি আর কি বোঝানো যাবে না, এত খাটুনি। কিন্তু অথচ আমরা বাজারে দাম পাই না। সরকার থেকে কৃষক হিসেবে কি কি সুযোগ সুবিধা সুযোগ পান? সুবিধা কিছুই পাচ্ছি না, কোনো সুযোগ সুবিধা নেই কৃষকদের, কোনো সুযোগ সুবিধা নেই। আগে ছিল আগে ছিল যখন 35 বছর জামানা ছিল তখন ছিল, সিপিএম যখন জামানা ছিল। এখন তৃণমূল ক্ষমতা এসে হু হু জিনিসের দাম হু হু করে বাড়ছে। কি কি জিনিসের দাম এই সারের দাম, ওষুধের দাম, আর কি জানেন জিনিসের দাম, মানে কীটনাশক ওষুধ। আমরা যে চাষি মানুষ সেসব হ্যাঁ। কিছুই পাচ্ছি না আমরা। কিচ্ছু পান না। সিপিএম আমলে মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। ছিল। ফসলের দাম এখন এই যে মোটামুটি নানান লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এই ভান্ডার দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? সব আমাদের কাছ থেকে দিচ্ছে। আমাদের একটা লেবারের দাম 400 টাকা। আচ্ছা, এই যে বলে যে এই ভোট আসে ভোট যায়, মানুষের দিন তো বদলায় না। না, না, না। যে সরকারি আসে পুরোটা ভালো কারোর হয় না। তো এই দেখুন ভোটের আগে কেউ মন্দির বানাচ্ছে, কেউ একটা হ্যাঁ, মসজিদ বানাচ্ছে। হ্যাঁ, এইটা কিভাবে দেখেন? মানে এই তো কদিন বাদে ভোট দেবেন, হ্যাঁ, মানে কি ওটা মাথায় রেখে কিভাবে? দেবেন? ওটা তো আমাদের দরকার নেই। আমাদের মন্দির মসজিদ আমরা নিজেরাই বানাতে পারবো, তাতে সরকারের কোনো অনুদান তো দরকার নেই, আমাদের না, কোনো দরকার নেই, নিজেরাই নিজেরাই করব। গ্রাম কালেকশন যদি আমরা করি তাহলে তো আমাদের মন্দির হয়ে যায়, কিন্তু সরকারের কোনো দরকার নেই। তো সরকার দেখুক, চাষির কিছু করুক। আমাদের লিভারের টাকা বাড়াও। লেবার কত টাকা দিচ্ছে? লিভার এখানে 18 টাকা মন, 17 টাকা মন, কি 17 টাকা মন? কত টাকা হয়? হ্যাঁ, সারাদিনে কয় টাকা হয়? টাকা হয়? 400-500 এরকম ভাবে হয় নাকি? আমাদের চালের দাম বাড়ছে, রেশমের দাম বাড়ছে, সব বাড়ছে, তাহলে আমাদের টাকা লিভারের টাকা বাড়ছে না কেন? হ্যাঁ, ভাতা ওই বলছে ভাতা পাচ্ছেন বলে বাড়ছে না। তা বাড়ছে না, এটা সরকারের দেখাও, সরকার বলুক। তা ভোট দিতে গেলে এটা মাথায় রাখতে হবে তো। তো ভোট তো দিতেই হবে। এবার যা সিস্টেম করেছে, ভোট না দিলে তো আমাদের ইয়ে চলবে না, রেশম পাবো না। নাম কেটে দেবে না? নাম কেটে দেবে, ভোট দিতেই হবে। ভোট দিতেই হবে। ভোটের জন্য তো বাইরেও যেতে পারছি না। সজনে ডাঁটা 17 টাকা কেজি বিক্রি হচ্ছে বনগাঁয়। আর এই বনগাঁ থেকে 1 ঘন্টা দূরে কলকাতা শহরে ব্লিঙ্কিটে 1 কেজি সজনে ডাঁটার দাম 100 টাকা। বাকি সবজির দাম কেমন?
পটল যখন এখানে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, তখন 84 টাকা কেজি ব্লিঙ্কিট বিক্রি করছে বিরাটি অঞ্চলে। কাঁচা লঙ্কা 110 টাকা কেজি ব্লিঙ্কিটে, বেগুন বিক্রি হচ্ছে 56 টাকা কেজি। আচ্ছা, বেগুন কত টাকা করে বিক্রি হচ্ছে দেখি, এখানকার কৃষক কত টাকায় বিক্রি করছে। বেগুন বেগুন কত টাকায় বিক্রি হচ্ছে আজকে, রেট কি যাচ্ছে? 12 টাকা কেজি, 12 টাকা কেজি বেগুন বিক্রি করছে, 12 টাকা কেজি। ব্লিঙ্কিট বিক্রি করছে 56 টাকা কেজি, এখানকার গরিব কৃষক সে বিক্রি করছে 12 টাকা কেজি। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, আমাদের রাজ্যের অবস্থা। চাষির মতো দুর্দিন কারুন না, তাই না? চাষির মতো দুর্দিন কারুন না। চাষির মধ্যে দুদিন কারণ না। আমাদের ওখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে, এই প্রজন্ম তো বলতে চাষ করবো না, সেন্ট্রালিংয়ে যাব, হাত ধুলি 500, চেন্নাই যাব, বিদেশ যাব, কলকাতায় যাব, ওভার টাইম। গ্রামের ছেলেরা গ্রামে আর থাকছে না, নেই, কেউ নেই। নেই। 1 বিঘে জমি সার দিতে গেলে 1 বস্তা সার লাগে, তা 45 টাকা করে হয়, যদি 50 কেজি সারের দাম কত এবার হিসেব করো বাবু। কত বিঘা জমিতে চাষ করেন আপনারা মোটামুটি সবাই? 3 বিঘা, 2-3 বিঘা? ও আমি করি ওরকম বিঘে 3 মতো, এ লোক করে বিঘে 1.5 মতো। মোটামুটি 2 বিঘা জমিতে চাষ করে, না না সব রকম 2 বিঘা জমিতে চাষ করে একজন চাষির এই চত্বরে কিরকম রোজগার হয় মাসে? ও ঠিক বলা যাবে না। 15-16 হাজার টাকা হয় না বেশি হয়? কেন মাসে? হ্যাঁ, মাত্র তাহলে তো চাষি বড় লোক হয়ে যেত, তোমাদের এগুলো সব কিনে নিত। 15,000 টাকা মাসে হয় না? হ্যাঁ, তার মধ্যে জোন খাটতে হয়। মানে অনেক জমিতে হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হয়ে জন দিলে কত টাকা শোন, পাওয়া? ওই দেয় রোজ 300 টাকা, 250 টাকা, 300 টাকা দেয়, 250 টাকা দেয়। খরচ খরচা বাদ দিয়ে খেয়ে দিয়ে কিছু থাকে না, সমান থাকে। সমান থাকে না। আর যখন মেয়ে ছেলে বিয়ে দিয়ে যাবো, তখন হয় বাড়ি যদি গাছ থাকে গাছ বেচতে হবে, না ব্যাংকেতে এখন তো বন্ধন ব্যাংক হয়ে যায়, লোন নিতে হচ্ছে, তারপর না হলে জমি বেচতে হচ্ছে, এই করতে হচ্ছে, কি করার কিছু। মোটামুটি অবস্থা। এই হচ্ছে আমাদের সংসার। এই যে ভোট হচ্ছে, ভোট তো প্রতিবারই হয়, ভোট দিতে বাবু, একটা কথা শোনো, ভোট আমার তোমার লাভ নেই, যারা গদিতে বসে আছে তাদের লাভ। আমরা ভোট দিলে তাদের লাভ, না আমরা যদি না দেই এই যে তাদের। প্রচারে আসছে, হ্যাঁ দেয়াল লেখা হচ্ছে, বলবেন না এগুলো? বলেন না। হ্যাঁ বলি তো। মাসের পর মাস হাড় ভাঙা খাটুনি খেটে 1 মাসে 10,000 15,000 টাকার আশেপাশে রোজগার করেন, তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি আর কোনো আস্থা নেই, ভরসা নেই। তারা জানে আর কোনোদিন কেউ চাকরি পাবে না। মানুষ বিয়ে করছে, বিয়ে করে 6 মাস থেকে পেটের খাবার জোগাতে তারা বিদেশ বিভূতিতে চলে যাচ্ছে, অন্যান্য রাজ্যে তারা কাজ করতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে কৃষকের মূলগতভাবে সে অর্থে কোনো রোজগার নেই। সারের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, সবজির দাম তারা পাচ্ছেন না। হ্যাঁ, এই রকম একটা সামগ্রিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ, এটা তো গোটা পশ্চিমবঙ্গেরই অবস্থা। আর বনগাঁ তার চেয়ে কিন্তু আলাদা নয়। আমি যত মানুষের সাথে কথা বলছি, এখানে মূলগতভাবে তারা কৃষক, তারা চাষবাস করেন, তারা প্রত্যেকে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম প্রতিদিন বাড়ছে। হ্যাঁ, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ। আমি নিজে কোলেস্টেরলের পেশেন্ট। আমি যে ওষুধটা এখন 400 টাকায় কিনি, বছর র্যাজেল 10 খাই আমি। র্যাজেল 10-এর দাম আমি দেখছিলাম লাস্ট 3 বছর আগে 200-250 টাকার মধ্যে ছিল, এখন 400 টাকার আশেপাশে হয়ে গেছে। ডিসকাউন্ট দিয়ে 380 নেয়। তো এই যে ওষুধের দাম বাড়ছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াচ্ছে না, এটা বাড়াচ্ছে একদম অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল, এবং সেটা বিজেপির হাতে। আপনার মনে হয় না যে বিজেপি এইটার যদি একটু কন্ট্রোল করে? হ্যাঁ, এটা তো আমি সবসময় বলি, আরও যারা সবসময় বলি যে কিছু জীবনদায়ী যে যেসব ওষুধগুলো আছে, যেমন সুগার, হার্টের, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসাইড, হাই প্রেশার, এই জীবনদায়ী ওষুধগুলোর দাম সাধ্যের ভিতরে থাকলে সবচাইতে ভালো হয়। হ্যাঁ, তাহলে সবাই কিনতে পারে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দেখা উচিত, মোদী সরকারের দেখা উচিত, অবশ্যই মেডিকেল কাউন্সিলের দেখা উচিত, বা সেন্ট্রাল যে স্বাস্থ্য দপ্তর আছে তেনার দেখা উচিত একদম। ওষুধের দাম প্রচুর বাড়ছে। আর একটা ব্যাপার হচ্ছে, বেশিরভাগ ওষুধগুলোই তৈরি করছে বিদেশি কোম্পানিগুলো, দেশি কোম্পানি তৈরি করছে না। কারণ আমাদের দেশে যে র ম্যাটেরিয়াল, মানে আমাদের দেশে যেসব অ্যান্টিবায়োটিক বা মেডিসিন হয়, তার 95% আসে চীন থেকে, যে র ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস আমাদের দেশে ঠিক মতন হয় না, সেই উপযুক্ত পরিবেশ নেই। তো র ম্যাটেরিয়ালসগুলো তো বিদেশ থেকে আমদানি করতে হয়। সেটা আর একটু ছাড় দিয়ে সরকারের একটা যদি একটা প্রভাব তৈরি করে যদি কিছু করা যায়, যদি মানে কিছু করা যায় তাহলে গরিব মানুষ, আপনি বলুন 400 টাকা দিয়ে কোলেস্টেরলের ওষুধ 15 খানা, 30 খানা মানে 800 টাকার কোলেস্টেরলের ওষুধ যদি গরিব মানুষ কোথা থেকে কিনবে? হ্যাঁ, না সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এই জীবনদায়ী ওষুধগুলো যদি খুব দাম কমিয়ে দেয় বা সাধ্যের ভিতরে রাখে, তাহলে খুব ভালো হয়, খুব।
পুরো ভারতবর্ষে যত গরিব পেশেন্ট আছে বা জীবনদায়ী পেশেন্ট যেগুলো প্রতিদিন এসব ওষুধ তো রেগুলার লাগে, প্রতিদিন লাগে। জীবনদায়ী ওষুধগুলো প্রতিদিন, সুগার, হাই প্রেশার, হার্টের ওষুধ, হার্ট যারা অপারেশন হয়েছে, বাইপাস হয়েছে, তাদের রেগুলার ওষুধ লাগে। তো এইসব ওষুধগুলো যদি কম দামে করা হয়, অফিস যেহেতু এগুলো তো অফিস ওষুধ, আপনি যেটা খাচ্ছেন এটা অফিস, কিন্তু ওর জেনেরিক আছে, কিন্তু জেনেরিক কম দামে পাওয়া যাবে, 30, 40, 50 টাকাও পাওয়া যাবে, কিন্তু অতটা কিন্তু মলিকুল দেওয়া ওই ওষুধের ভিতরে মলিকুল নেই। হ্যাঁ, ডাক্তারবাবুরা লিখছে না, ফলে না। আমাদেরকে কিনতে হচ্ছে। হ্যাঁ, লিখছে না কেন লিখছে না? কারণ মূল কারণ হলো ওই ওষুধই যে পরিমাণে মলিকুল থাকার দরকার মলিকুল নেই, তার জন্য বাইরের যে কোম্পানি রিপ্রেজেন্টেটিভ আসছে ওরা দিয়ে যাচ্ছে, সেটাই লিখতে সেটা হচ্ছে। অনেক better। হ্যাঁ, সেটা বেটার ওষুধ। এবার যে ওষুধটা প্রয়োজন দেখা যাচ্ছে ওর যা কোলেস্ট্রল যদি ওর নর্মাল থাকে কোলেস্ট্রল, তাহলে দেখা যাচ্ছে ওই কম দামের ওষুধ লিখে দিল, যেমন ইকোস্পিরিন লিখে দিল, ইকোস্পিরিন AB75/10 লিখে দিল, অ্যাটোপেরিস লিখে দিল, ওটা 50 টাকা, 40 টাকা, 30 টাকা পাতা পেয়ে যাবে, ওটা কাজ হবে। এবার কোলেস্ট্রল যদি ট্রাইগ্লিসারাইড কারো যদি প্রচুর পরিমাণ বেশি হয়, প্রচুর যদি বেশি হয় 600, 700, তখন তো তার ওটা হবে না, তখন ফিনোফাইব্রেট খেতে হবে, তখন 390 টাকা পাতা, 400 টাকা পাতা। হ্যাঁ, আমি বলছি তো, আমি এরকম দেখেছি। হ্যাঁ, এবার আমি এরকম দেখেছি হাসপাতালে বড় বড় ডাক্তার যারা প্রথম জায়গা দেখা যাচ্ছে 1030 কোলেস্ট্রল বা টিজি, তখন ওই ওষুধ ব্র্যান্ডেড কোম্পানি সান ফার্মার ওই ওষুধ দিয়ে তার কমিয়ে নিয়ে তখন ন্যায্য মূল্যের ওষুধ তার দিয়ে দিচ্ছে। এটা ভালো কাজ হচ্ছে ন্যায্য মূল্যের ওষুধে। পরে কাজ। হ্যাঁ, পরে ভালো কাজ হচ্ছে, তখন তো কমিয়ে নেওয়া হয়েছে, ভালো কাজ হচ্ছে। ন্যায্য মূল্য ওষুধের কোনো নিন্দে করা যাবে না। একটু মলিকুল কম আছে, কিন্তু ন্যায্য মূল্য ওষুধে নিন্দে করা যাবে না। আর মোদি যেটা করেছে, মোদিজি যেটা, ওটাও নিন্দে করা যাবে না। ওই সব ওষুধ অনেকে খাচ্ছে, আমি প্রেশার নিয়ে দেখি তাদেরও ভালো আছে প্রেশার, মানে মাঝামাঝি আর কি, সব মিলিয়ে। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলুন, আপনি ডাক্তারবাবু, বনগাঁ হাসপাতাল বা এই যে বনগাঁর 4টে বিধানসভা, হ্যাঁ। আমি দেখছিলাম স্বাস্থ্যকেন্দ্রের তথৈবচ অবস্থা। আমি বাগদার স্বাস্থ্যকেন্দ্র দেখলাম, বনগাঁর ভিতরের দেখলাম। বনগাঁ অঞ্চলের স্বাস্থ্য অবস্থার কি অবস্থা বলুন? স্বাস্থ্য অবস্থা আমাদের বনগাঁ হাসপাতাল সুন্দর হয়েছে, সবই হয়েছে, কিন্তু রাজপ্রাসাদ আছে, কিন্তু রাজা নেই। ডাক্তার নেই। না, ডাক্তার নেই, যন্ত্রপাতি নেই। আর যদি এমআরআইটা যদি বনগাঁয় হতো তাহলে তো আমার দায়া লাগতো না। এমআরআই বনগাঁয় হয় না। না, বনগাঁ হয় না। এমআরআই মেশিন একটা 10-12 কোটি টাকা দাম। এমআরআই যদি বনগাঁয় হতো তাহলে, বা বনগাঁ যদি একটা হার্টের ডাক্তার, ভালো সার্জেন, কার্ডিওলজি সার্জেন থাকতো, তাহলে কারোর বুকে ব্যথা উঠেছে, হ্যাঁ, ও গোটা বনগাঁয় কোনো কার্ডিওলজিস্ট নেই? কার্ডিওলজিস্ট আছে, তাহলে? ভালো কার্ডিওলজি সার্জেন নেই তো। আচ্ছা, সার্জেন নেই। হয়তো আমার এখন বুকে ব্যথা শুরু হলো, তা আমি হাসপাতালে গেলাম, একটা ধরো কোনো ওষুধ গালে দিয়ে গেলাম, ওই ওষুধটা আর কি, ওই ওষুধটা জিভের তলায় দিয়ে চিকিৎসার জন্য একটু সুযোগ পাওয়া যায়। হাসপাতালে যাওয়া হলো, বন হাসপাতালে যে কার্ডিওলজিস্ট দেখানো হলো, উনি তখন তো রিফার করে দেবে আরজি কর বা অন্য কোনো মেডিকেল কলেজে, তা নাহলে বাঁচবে না। কিন্তু এই ডাক্তার যদি আমাদের বনগাঁয় থাকে, তাহলে ওই পেশেন্ট কিন্তু বলে এত দূর কলকাতায় যেতে যেতে সে পেশেন্ট মারা যেতে পারে, মানে 100% মারাই যাবে। এটা তো বনগাঁ শহরের কথা বলছেন, আপনি বনগাঁ শহরে থাকেন। হ্যাঁ। আমি বলছি যে লোকটা বাগদা থেকে আসবে, হেলেঞ্চা থেকে আসবে, গাইঘাটা থেকে আসবে, তার তো বনগাঁ হাসপাতালে আসতেই 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে, তাহলে সেও তো সেই হিসেবে স্বাস্থ্য পরিষেবা ভালো নেই। তা ভোট দিয়ে কিছু লাভটা হয়? লাভ আর কি, লাভ কিছুই নেই, লাভ কিছু নাই, কিছু বদলায় না। না বদলাই না বলছি, এই মমতা সরকার এখন ধরো তোমার বৃদ্ধ ভাতা দিচ্ছে, দিচ্ছে, যা দিচ্ছে, এইসব ওই ভাতাই লাভ, ওই লাভ। আর ছেলেপিলে চাকরি পায়, চাকরির তো কোনো নামগন্ধ নাই। নেই। আপনি কি করেন? আমি মাঠে চাষ কাজ করি। নিজের মাঠ, নিজের জমি? না, পরে অন্যের জমি। পরে ক্ষেত মজুর আপনি? ক্ষেত মজুর কত টাকা পায় এখন সারাদিন কাজ করে? সারাদিন কত পাই? 300 টাকা রোদের দাম। 300 টাকা প্রতিদিন কাজ হয়? না, প্রতিদিন হয় মাঝে না। কদিন হয়? দেখা যাচ্ছে সপ্তাহে, দেখা যাচ্ছে 15 দিন হয়, 15 দিন হইলো না, এই কোনো আমার তো মনে হয় ওই সিপিএম যখন ছিল তখন ভালো ছিলাম, সিপিএম যখন ছিল ভালো ছিল। তাই মনে হয়। সিপিএম এর কিন্তু তারপরে বিজেপিও চলছে, ওই বিজেপি বলছে তৃণমূল চলছে, হ্যাঁ। তৃণমূল জিনিসপত্র টাকা পয়সা সবাই বহুত কিছু দিচ্ছে, কিন্তু রাস্তাঘাট তা সব করেছে, এসব করছে। ওদেরও খারাপ বলা যায় না, কিন্তু ওদের খারাপ বলা যায় কোন দিকে? কোনো বেকার ছেলেপেলে কোনো চাকরি নেই, কিছু নেই, এইটাই হচ্ছে সমস্যা। এই যে একটা মেয়ে শিক্ষিত করো, একটা ছেলে শিক্ষিত করো, তাদের কোনো কাজ দিতে পারবা না তুমি, কি করে? ছেলেমেয়েরা স্কুলে যেতেও চাইছে না, বলছে চাইছে কি না। করব, চাকরি আরো নেই। কত স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক স্কুল বন্ধ হয়ে এইদিকে গেছে, সব বনগাঁ স্কুল বন্ধ হয়েছে না? অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, মাস্টার নেই, কিছু নেই, নেই না? কি হবে? তা? বনগাঁতেও একই অবস্থা, বনগাঁতেও তো। এই যে ভোট আসছে, কি বুঝছেন বনগাঁতে
কার দিকে পাল্লা ভারী কি মনে হয়? দেখছি তো এখন লোকের মুখে যেটা শোনা যাচ্ছে এই বলছে বিজেপি জিতে যাবে, বিজেপি বেরোয় যাবে। এখন দিদি তো ধরেন এই কয় বছর রাজনীতি করছে, রাজনীতি 4 বছর তো নাকি আচ্ছা, বিজেপির দিকে কেন পাল্লা ভারী, কিসের জন্য মনে হয়? মানে মানুষ কি তৃণমূলের বিরুদ্ধে নাকি বিজেপি দুর্দান্ত কাজ করেছে তার পক্ষে? বিজেপি কাজ কি করলো, আর যা করেছে এখন লোক চিন্তা করছে যে সরকারে পাল্টা করার সুযোগ পেয়েছে। এখানে তো এমএলএ বিজেপির ছিল, অশোক কীর্তনিয়া তো বিজেপির। তো উনি কেমন কাজ করলেন 5 বছরে? রাস্তাঘাটে দেখলেন বেরালো? রাস্তাঘাট সেরকম জোরালো কাজ হয়নি, সেরকম জোরালো কাজ হয়নি। রাস্তাঘাটে দেখেছেন বেড়ায় কি করে তারা? এসে পুজো টুজোয় যায় না? মোটামুটি আমি দেখেছি আজকালকার এমএলএদের কাজ হচ্ছে গণেশ পুজো, রাম পুজো, সীতা পুজো, আর নইলে এই মন্দির মসজিদের উদ্বোধন, এই হচ্ছে এদের যাওয়া। আগেকার দিনের এমএলএ ছিল স্কুল উদ্বোধন করতো, আঁকা শেখার জায়গায় যেত, হ্যাঁ, রাস্তাঘাটের সময় যেত, বন্যায় মানুষ ভেসে গেলে তাদেরকে চাল দিতে যেত। আজকালকার যারা যেতে তাদের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে কোনো পুজো উদ্বোধন করতে যাওয়া, গিয়ে ফিতেরা কাটে। হ্যাঁ, ক্লাবে রক্তদান শিবির হবে, সেখানে যাবে। হ্যাঁ, এই হচ্ছে এমএলএদের কাজ। আর তাদেরকে দিয়ে দেখিয়ে দেবে, দেখো রোজ দেখা যায় এমএলএকে রোজ দেখা যাবে কি, দুর্গাপুজোতে এবার দেখা যাওয়ার কি আছে? এই হচ্ছে গরিব। হ্যাঁ, এইটা ঠিক, এটা অবস্থা। আপনাদের কি লক্ষ্মীর ভান্ডার দেয়? না, আমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ। সে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ কেন? লক্ষ্মীর ভান্ডার তো সবাই পাচ্ছে। তা আমার 60 বছর হয়ে গেছে, তার বার্ধক্য ভাতা দেয়? এখন কি দেয় তা এখনো আমরা এখনো কিছু পাননি? পাইনি। না, আপনার বাড়ির লোকজন পায় লক্ষ্মীর ভান্ডার? না, আমার বাড়ির লোক পায় না, আমার স্বামীও বৃদ্ধ ভাতা পায় না। কেন পায় না? কেন? 80-90 বছর বয়স কি হয়েছে। বলে এখানকার লোকেরা? সব জমা দিয়েছি, সব কিছু জমা দেওয়ার পরেও আসছে না। লক্ষ্মীর ভান্ডার হচ্ছে না? না, বার্ধক্য ভাতা হচ্ছে না? বৃদ্ধ ভাতা হচ্ছে না। বৃদ্ধ ভাতা হচ্ছে না? না। আচ্ছা, আর জিনিসপত্রের দামের কি অবস্থা এদিকে? দাম ওই একই রকম, বিরাট দাম। এই মাছ কি বাজার থেকে কিনলেন তো? হ্যাঁ। কত টাকা কেজি? 150 টাকা। 150 টাকা কেজি। রুই কাতলা তো খাওয়ার বিরাট ব্যাপার। হ্যাঁ, ও 30 টাকা শ। 30 টাকা শ। 300 টাকা কিলো। চিংড়ি মাছ 300 টাকা কিলো। আচ্ছা, কলকাতা শহরে আরো বেশি। হ্যাঁ, 300 টাকা খাওয়ার অবস্থায় তো সাধারণ মানুষ নেই, মানে যা অবস্থা। ছেলে মেয়ে কি করে? ছেলে মেয়ে কোনো কাজকর্ম নেই। কোনো কাজ নেই, বাড়িতে বসে। হ্যাঁ। তো ভোট দিতে যাবেন? ভোট তো দিতে হবে, ভোট না দিলে কেউ হবে না। দেশ থেকে তাড়িয়ে দেবে না? হ্যাঁ, সব বাইরে চলে যাচ্ছে, কাজ নেই, কি করবে, সংসার চালাবে কি করে? সংসারে ঘাটতি। এক শ্রেণীর মানুষ খুব বড় লোক হয়ে যাচ্ছে। আমি গত 10-15 বছর আগে বনগাঁয়ে আসতাম বা এখন আসি, দেখছি সব বড় বড় বাড়ি হচ্ছে, হ্যাঁ, তারা শপিং মল হচ্ছে, আর সেখানে ভিড় হচ্ছে, সুন্দর সুন্দর গয়নার দোকান হচ্ছে বনগাঁয়, সেগুলো তো মানুষ কিনছে, কেউ না কেউ তো যাচ্ছে। কিছু লোকের তো পয়সা আছে না, আমাদের মতো তো সবাই না। মানে গরিব আরো গরিব হচ্ছে, বড় লোক আরো বড় লোক। মাঝামাঝি কেউ থাকছে না, এটা অসুবিধা। মেইন কথা হচ্ছে কাজে দেখা। এই যে আপনার সংসারে দেখা যাচ্ছে, আমার সংসারে 500 টাকা খরচা, হ্যাঁ, আমি 300 টাকা আয় করে বাড়ি নিয়ে গেলাম, বাড়ি সংসার চালাতে পারছি না, এবার সেই বাড়ি ফ্যামিলি বেরোয় চলে যাচ্ছে, তার ঘাটতি পূরণ না করতে হলে হাঁটা দিচ্ছে। এইভাবে কত সংসার ভেঙে যাচ্ছে, কি করে হবে? বন্ধু বা তোদের প্রজন্মের ছেলেরা 11-12 যারা পড়ছে, তারা কি করবে, তাদের কি ইচ্ছে বলে মনে হয়? যেমন আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা বলতো যে সরকারি চাকরি পাবো, একটা স্কুল মাস্টার হবো, কেউ বলতো ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। তোদের ছেলেমেয়েরা কি চাইছে? এখন তো সবাই তো ওই একই বিষয়। কি বিষয়? সবাই এখন ওই বর্ডারেই কাজ বাজ সব দেখছে। বর্ডারে কি কাজ হয়? অনেক রকম ট্রান্সপোর্টের অনেক কাজ। ট্রান্সপোর্টের কাজ ফাজ হয়। পড়াশোনা কেউ করবে না? করবে, পরবর্তীকালে কিছু থাকবে, সবাই তো আর থাকবে না। সবাই পড়াশোনা করবে না, পরিস্থিতি এরকম। কেমন পরিস্থিতি? মানে চাকরি বাকরি নেই বলে তারা এগোচ্ছে না, এরকমই বলতে। একটা বিরাট প্রজন্মের ছেলেমেয়েরা তারা বুঝতে পারছে যে হয়তো চাকরি হবে না, কিংবা হবে কি হবে না তার কোনো সিওরিটি নেই, তার জন্য তারা ধীরে ধীরে পড়াশুনো থেকে মুখ ফেরাচ্ছে। ওর মতো 17-18 বছরের ছেলেমেয়েরা তারা বলছে যে কাজ করব, কাজ তো হচ্ছে, কোর্স করছি, এটাই করব। গ্র্যাজুয়েশন মাস্টার্সের দিকে ঝোঁক কমছে, ফলত কলেজ ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেক দিন আসন সংখ্যা কমছে, ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে না এবং বাড়ছে ড্রপ আউট।